হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টার সরলরেখার অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত এগুলোর সমস্যা সমাধান করছিলাম। তো এটা কোর্সে দেখি 19-এর চ্যাপ্টার পড়ছে। বেশ কয়েকটা সূত্র সম্বন্ধে আমরা আলোচনা করেছি প্রথম ক্লাসে, যে কোন ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে সেগুলো ভালোভাবে বুঝতে হবে। তো সেই সূত্রগুলো দেখবে যে কোন কোন সূত্রগুলো করলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবে, সেই সূত্রগুলো অবশ্যই তৈরি করে রাখবে। এর আগে দুটো ক্লাস হয়ে গেছে, সেই দুটো ক্লাসে 9 পর্যন্ত আমাদের অঙ্ক হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা চেষ্টা করব যে এই কোর্সে দেখে 19টা পুরোপুরি কমপ্লিট করে নিতে। চলো তাহলে শুরু করছি, 10-এর অঙ্ক থেকে শুরু করছি। 10-এর অঙ্ক যেটা বলেছে, 10-এর অঙ্ক বলে দিয়েছে যে একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক 4, 3, -2, 7 ও 0, 11। এটা একটা ত্রিভুজ মনে করো এ বি সি, ঠিক আছে। এটা মনে করো ডি, এটা ই, আর এটা এফ, ঠিক আছে। এবিসি ত্রিভুজের তিনটি মধ্যবিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে। ত্রিভুজ এবিসি এর এবি, বিসি এবং সিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি, তার স্থানাঙ্ক ডি এর স্থানাঙ্ক হিসেবে আমরা নিচ্ছি 4, 3। ই মানে পরে বিসি আছে, তাহলে বিসি এর মধ্যবিন্দু ই, এইভাবে, ঠিক আছে। এখানে যেটা প্রথমে সেটা এখানে প্রথমে, এখানে যেটা মাঝে এটা মাঝে, ঠিক আছে। তার মানে এটা হয়ে যাচ্ছে 4, 3। ই এর স্থানাঙ্ক বলা আছে -2, 7, এটা হয়ে যাচ্ছে -2, 7। আর এফ, ঠিক আছে, এফ হচ্ছে 0, 11, এটা 0, 11। আর এর স্থানাঙ্ক বলা আছে -2, 7, এটা -2, 7, ঠিক আছে। এইটা আছে, আচ্ছা, ডিইএফ। এবার ত্রিভুজের শীর্ষবিন্দুটির যে স্থানাঙ্ক চেয়েছে, মানে এ বি সি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা ধরি এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক, x1 y1, এর ক্যালকুলেশনটা একটু বড় হবে। বি শীর্ষবিন্দু স্থানাঙ্ক x2 y2, সি শীর্ষবিন্দু স্থানাঙ্ক x3 y3, ঠিক আছে। তাহলে আমাদের এই শীর্ষবিন্দুর সাহায্যে এই এবি দুটো শীর্ষবিন্দু জানি, তার সাহায্যে আমরা তাদের মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ডি বিন্দুর স্থানাঙ্ক x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। ই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ই x2 প্লাস x3/2, y2 প্লাস y3/2। এফ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? x1 প্লাস x3/2, y1 প্লাস y3/2। এইটা হবে, এইটা x1 y1 আমরা ধরে নিয়েছি, যেটা এটা হচ্ছে x2 y2 আর এটা x3 y3। মধ্যবিন্দু বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা মধ্যবিন্দু নির্ণয় করলাম। এবার মধ্যবিন্দু বলে দেওয়া আছে, নিশ্চয়ই এই যে মধ্যবিন্দু ডিটা আমরা নির্ণয় করছি, এইটা হয়েছে, তাহলে এইটা এর সঙ্গে সমান হবে। অতএব x1 প্লাস x2/2 ইজ ইকুয়াল টু 4। অতএব x1 প্লাস x2 সমান 8, আচ্ছা। আর y1 প্লাস y2/2 ইজ ইকুয়াল টু 3, তাহলে y1 প্লাস y2 সমান 6, এইটা আসছে। এবার এই প্রসেসের সাহায্যে x1 y1 x2 y2 x3 y3 সমস্ত মান নির্ণয় করতে হবে। এখানে দেখো একই রকমভাবে ক্যালকুলেশন করবে, x2 প্লাস x3/2, তার মানে এই মধ্যবিন্দুটা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু -2। তাহলে x2 প্লাস x3 সমান -4। আর y2 প্লাস y3/2 ইজ ইকুয়াল টু 7, তাহলে y2 প্লাস y3 সমান 14। আর x1 প্লাস x3/2 সমান কত হবে? x1 প্লাস x3/2 সমান 0, তাহলে x1 প্লাস x3 সমান 0 চলে আসছে। আর y1 প্লাস y3/2 সমান 11, তাহলে y1 প্লাস y3 সমান 22, ঠিক আছে।
এখানে দেখো এই যে x1 প্লাস x3 সমান 0 হয়েছে, আবার আছে x2 প্লাস x3 ইকুয়াল টু -4। আমরা যদি বিয়োগ করি মাইনাস মাইনাস প্লাস x3 কেটে গেল। আসলে আমরা এই সমীকরণ আর এই সমীকরণ নিলাম, তোমরা সমীকরণের নাম্বারিং করতে পারো 1 2 3 4 5 6 করে। এটা ধরো 1 দিলে, এটা 2 দিলে, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এখানে কি লিখবে? এখানে লিখবে যে 5 মাইনাস 3 করে পাই, 5 মাইনাস 3 করে। ঠিক আছে, এখানে পাচ্ছি আমরা x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু 4 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে সমীকরণ একটা হলো, এটা 6 ছিল, এটাকে 7 দিয়ে দিলে। আর একটা সমীকরণ আমরা পাচ্ছি যে y1 প্লাস y3 ইজ ইকুয়াল টু 22, আর এখানে y2 প্লাস y3 ইজ ইকুয়াল টু 14। এটা আমরা 6 মাইনাস 4 করলাম। ঠিক আছে, এটা যদি বিয়োগ করি মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল। তাহলে y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু 22 থেকে 14 বিয়োগ করলে 8 হয়ে যাবে। এইটা আমরা 8 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এবার দেখো 1 প্লাস 7 করবো একবার। 1 প্লাস 7 কি পাচ্ছি? x1 প্লাস x2 সমান 8, আর x1 মাইনাস x2 সমান 4। এটা কেটে গেল। 2x1 ইজ ইকুয়াল টু 12। তাহলে x1 ইজ ইকুয়াল টু 6 হয়ে যাবে 12কে 2 দিয়ে ভাগ করলে। তাহলে x2 কত হবে? x2 হয়ে যাবে, আমাদের আছে x1 প্লাস x2 সমান 8। তাহলে x1 এর মান 6 প্লাস x2 সমান 8। তাহলে x2 সমান 8 মাইনাস 6, তাহলে x2 সমান 2 হয়ে যাচ্ছে। x2 এর মান 2 এলো। ঠিক আছে, এবার দেখো x3 এর মান কত হবে? আমাদের এখানে আছে একটা সমীকরণ, আমরা x1 প্লাস x3 সমান 0। x1 এর মান কত? 6। 6 প্লাস x3 সমান 0, বা x3 ইজ ইকুয়াল টু -6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এখানটা একটু মুছে নিচ্ছি। দেখো আমাদের আছে এখানে y1 প্লাস y2 সমান 6, আর এটা সমীকরণটা এসছে y1 মাইনাস y2 সমান 8। এটা কেটে গেল। 2y1 সমান 14। তাহলে y1 সমান 14/2 7 হয়ে যাচ্ছে। আমাদের যে সমীকরণ আছে এখানে দেখো y2 প্লাস y3 আছে, y1 প্লাস y3 সমান 22, y1 প্লাস y3 সমান 22। তাহলে y1 এর মান 7 প্লাস y3 সমান 22। তাহলে y3 ইজ ইকুয়াল টু 22 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 15। আচ্ছা, y2 প্লাস y3 সমান কত? y2 প্লাস 14, y2 প্লাস 15 সমান 14। তাহলে y2 এর মান 14 মাইনাস 15 সমান -1। ঠিক আছে, সব কিছুর মান নির্ণয় হয়ে গেল। তাহলে শীর্ষবিন্দু চেয়েছে, অতএব 3টে শীর্ষবিন্দুর মান আমরা বসিয়ে দিচ্ছি। অতএব এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, অতএব শীর্ষবিন্দু এ এর স্থানাঙ্ক x1 y1। x1 এর মান কত? 6, y1 এর মান 7, 6 7 হচ্ছে। ঠিক আছে, দেখে নাও, এইভাবেই করতে হবে। ঠিক আছে, একটা হলো 6 7। শীর্ষবিন্দু বি এর স্থানাঙ্ক, বি মানে x2, x2 এর মান 2, আর y2 এর মান -1, 2 -1। শীর্ষবিন্দু সি এর স্থানাঙ্ক x3 -6, আর y3 মান 15। এইটা, এই তিনটে উত্তর দেখো, এই তিনটে উত্তর এলো -6 15, 2 -1 6 7। এবার আমরা শুরু করছি 11 দাগের অঙ্ক শুরু করছি। দেখো 11 দাগের শুরু করবো, প্রসেসটা দেখে নাও ভালো করে। 11 দাগের অঙ্ক শুরু করবো। এবার এইভাবেই করতে হবে। ঠিক আছে, অঙ্কটা ক্যালকুলেশনটা একটু বুঝে করতে হবে, একটু বড় অঙ্ক অন্যান্য অঙ্কগুলোর তুলনায় একটু বড়। প্রথম যেটা আছে 11 দাগের একেরটা L 2M এবং মধ্যবিন্দু স্থানাঙ্ক চেয়েছে। এগুলো 1 নম্বরের কোশ্চেন, তাই 1 নম্বরের মতো করে নিতে পারো।
এল টু এম আছে, আর একটা কি আছে মাইনাস এল প্লাস টু এম, মাইনাস এল প্লাস টু এম কমা মাইনাস এল প্লাস টু এম কমা টুয়েলভ মাইনাস টু এম, টুয়েলভ মাইনাস টু এম আছে। তাহলে মধ্যবিন্দু কত হয়ে যাবে, এই এল মাইনাস এল প্লাস টু এম বাই টু কমা টু এম প্লাস টুয়েলভ মাইনাস টু এম বাই টু। এল এল কেটে গেল, তাহলে এইটা হয়ে যাচ্ছে টু এম বাই টু, টু এম কেটে গেল, এটা টুয়েলভ বাই টু ইজ ইকুয়াল টু এম কমা এল। এইটা মধ্যবিন্দু হয়ে যাচ্ছে। দেখো কোন অপশানে আছে, কি এসছে এটা আমাদের এম কমা এল, অপশান ডিতে আছে, অপশান ডি অ্যান্সার হবে, অপশান ডি এক একটা, ঠিক আছে, অপশান ডি এলো এম কমা এল। দুইয়েরটা দেখো এবার, দুইয়ের অঙ্ক কি বলেছে দেখি। দুইয়ের অঙ্ক আছে এ 1.5 এবং বি -4.7 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে পি বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ কত হবে। তাহলে এ বিন্দু হচ্ছে 1.5 আর বি বিন্দু বলেছে -4.7। এ বিন্দু 1.5, বি -4.7, একে পি বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে ভাগ করেছে, 2:3 পি বিন্দু। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান, এম এক্স টু মানে এইটার সঙ্গে এইটা, তাহলে -8, 4 দুগুণে 8, -8 প্লাসে মাইনাসে মাইনাস হলো, ঠিক আছে, প্লাস এন এক্স ওয়ান 3 একে 3 বাই এম প্লাস এন মানে 2 + 3, এম ওয়াই টু মানে 7 দুগুণে 14 প্লাস এন ওয়াই ওয়ান মানে 3 5 15 বাই 3 আর 2 2 + 3 হয়ে যাবে, ইকুয়াল টু পি বিন্দু হয়ে যাচ্ছে -5/5, এটা 29/5, তাহলে পি -1 29/5 এইটা আসছে, ঠিক আছে। কি চেয়েছে এখানে, এখানে চেয়েছে পি বিন্দুর ভুজ, তাহলে এখানে ভুজ আসছে অপশান এতে যেটা আছে -1 আসছে অপশান এ -1, তাহলে এখানে দুইয়েরটা অপশান এ -1 অ্যান্সার হবে, ঠিক আছে, এইভাবে। নেক্সট দেখো 3-এরটা সলভ করবো এবার। ভুজ চেয়েছে মানে এটা ভুজ, এটা কোটি, ঠিক আছে। আচ্ছা নেক্সট 3-এর দাগের একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক 7, 9 এবং -1, 3 বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক চেয়েছে। একটা বৃত্ত যদি এরকম হয়, এটা একটা বৃত্তের চিত্র, ব্যাসের প্রান্তবিন্দু, এটা মনে করো এটা বৃত্তের ব্যাস, এটা 7, 9 আর এটা বলেছে -1, 3, ব্যাসের দুই প্রান্তবিন্দু মানে এইটা আর এইটা, ঠিক আছে। 7, 9 বলা আছে একটা আর -1, 3 বলা আছে, এই -1, -3 বলা আছে, -1, -3 কেন্দ্র চেয়েছে। কেন্দ্র নিশ্চয়ই দুই প্রান্তের মধ্যবিন্দুটা হয় কেন্দ্র, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করলেই হবে। তাহলে মধ্যবিন্দু কত হবে, -1 + 7/2, -3 + 9/2, এটাই মধ্যবিন্দু হবে। এটা 6 হয়ে যাচ্ছে 6/2 আর এটাও 6/2 হয়ে যাচ্ছে, তাহলে চলে আসছে 3, 3 চলে আসছে, 3, 3 চলে আসছে। দেখো এটা কোন অপশানে আছে, এটা অপশান এতে আছে, তাহলে অপশান এ অ্যান্সার হবে, অপশান এ আছে, অপশান এ অ্যান্সার হবে, ঠিক আছে, অপশান এ অ্যান্সার হবে। নেক্সট দেখো 4-এরটা, 4-এর শুরু করছি। দেখো চারেরটা কি বলেছে, 4-এ বলেছে -2, 2 -5 এবং -3 -2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে একটি বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে, ওই বিন্দুর কোটি চেয়েছে। এইটা বহিস্থ হবে, 2 -5 আর একটা কত, 2 -5 আর -3 -2, 2 -5 -3 -2, 2 -5 বলেছে -3 -2 4:3 অনুপাতে বহিস্থ হবে, তাহলে 4:3 অনুপাতে বহিস্থ হবে পি বিন্দু বলেছে, ঠিক আছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, হ্যাঁ কিছু বিন্দু বলেনি, পি বিন্দু আমরা নিচ্ছি, কোটি চেয়েছে। একই ফর্মুলা mx2, তাহলে mx2 হলে -12, 3 4 4 3 12 মাইনাস হয়ে যায় এটা, ঠিক আছে, -nx1 মানে 3 দুগুণে 6 হচ্ছে, 3 × 2 বাই m - n 4 - 3 my2, তাহলে -8 -n হয়, তাহলে মাইনাস হয় এখানে একটা, আবার প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, হ্যাঁ
15, 4 মাইনাস 3। এখানে হচ্ছে বহিস্থভাবে জন্য একটা মাইনাস হয়, মাঝে মাইনাস হয়, আবার এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস, আর এখানে একটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো সেই কারণে। ঠিক আছে, এখানে তাহলে চলে আসছে পি, এটা -18/1 কমা এটা চলে আসছে 15 থেকে এটা 7/1, তাহলে -18, 7 চলে আসছে। তাহলে কোটি কত হয়ে যাচ্ছে? 7 হয়ে যাচ্ছে। কোটি 7 আছে। কোন অপশান আছে এটা? অপশান ডিতে আছে 7। ঠিক আছে, অপশান ডি। তাহলে অপশান ডি হবে 7 অ্যান্সার। অপশান ডি 7। কতটা? 4-এরটা অপশান ডি 7। ঠিক আছে, নেক্সট দেখো 5-এরটা। পাঁচেরটা কি বলেছে দেখো। পাঁচেরটা বলেছে যে PQR এর সামান্তরিকের 4টে শীর্ষবিন্দু P হচ্ছে 1 2 Q 4 6, P 1 2 Q 4 6, P Q R S। আর কত? 1 2 4 6 5 7 x y, 5 7 x y, এই হচ্ছে 4টে বিন্দু। সামান্তরিকের শীর্ষবিন্দু। তাহলে এক্স ওয়াই এর মান চাইছে। তাহলে সামান্তরিকের যদি শীর্ষবিন্দু হয়, এটা যদি পি কিউ আর এস হয়, এটা পি কিউ আর এস 1 2 4 6 5 7 আর এক্স ওয়াই। আগেও এই টাইপের একটা অঙ্ক করেছি যে সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে শর্ত অনুসারে নিশ্চয়ই এই যে ই বিন্দুটা, এদের মধ্যবিন্দু যেটা, এদের মধ্যবিন্দু হচ্ছে 5 + 1/2, 2 + 7/2। এটা কার সঙ্গে সমান হবে? এদের মধ্যবিন্দুর সঙ্গে x + 4/2, y + 6/2। তাহলে এই যে x + 4/2, এটা হয়ে যাচ্ছে 5 এর 6/2 3। তাহলে x + 4 = 3 দুগুণে 6। তাহলে x = 6 - 4 2, x এর মান 2 আসছে। আর y + 6/2, 7 আর 2 9/2 চলে আসছে। 2 2 যদি নিচে কেটে যায়, y + 6 = 9, y = 9 - 6, y = 3 চলে আসছে। তাহলে x = 3 আর y = 2 যেই অপশানে আছে সেটা অ্যান্সার হবে। x = আচ্ছা, x = 2 আর y = 3। x = 2, y = 3 আছে অপশান সিতে আছে। অপশান সিতে আছে x = 2, y = 3। তাহলে অপশান সি অ্যান্সার হবে। ঠিক আছে, 5-এর অপশান সি, x = 2 আর y = 3, এটাই অ্যান্সার। নেক্সট 12 দাগে শুরু করবো। দেখো 12 দাগের অঙ্কগুলো কিন্তু 2 নম্বরে যেই টাইপের অঙ্ক পড়ে সেই রকম, তাই 2 নম্বরের মতো করেই করতে হবে। হ্যাঁ, 2 নম্বরের অঙ্ক যেভাবে পড়ে সেইভাবেই করতে হবে। 12 দাগের এক একটা কি বলেছে? 12 দাগের এক একটা বলে দিয়েছে একটি বৃত্তের কেন্দ্র সি, ব্যাস এ বি, এ ও সি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে। এটা মনে করে একটা বৃত্ত, কেন্দ্র সি, এ বি ব্যাস মনে করছি। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র সি, এ বি ব্যাস, এ ও সি বিন্দু স্থানাঙ্ক বলা আছে, বি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। বৃত্তের কেন্দ্র সি এবং ব্যাস এ বি, এ ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, এটা দেওয়া আছে সেটাই আমরা নেব, যেটা দেওয়া আছে সেটাই। এ ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, এ স্থানাঙ্ক দেওয়া আছে, এ বিন্দু স্থানাঙ্ক আছে 6 - 7 5, এটা হয়ে যাবে 6 - 7, আর এ বিন্দু স্থানাঙ্ক 6 - 7, আর সি বিন্দু স্থানাঙ্ক 5 - 2, সি বিন্দু স্থানাঙ্ক 5 - 2। এইটা আমরা ধরে নিচ্ছি বি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, ধরছি বি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই। এবার এই যে প্রসেস, ব্যাসের যে প্রান্তবিন্দু তার সাহায্যে ব্যাসের যে প্রান্ত কেন্দ্রটা হয়ে যায় ব্যাসের 2 প্রান্তের মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে ব্যাসের 2 প্রান্তবিন্দুর সাহায্যে আমরা সি বিন্দুটা নির্ণয় করতে পারবো, মানে কেন্দ্রটা নির্ণয় করতে পারবো। হ্যাঁ, তাহলে অতএব সি বিন্দু স্থানাঙ্ক
অতএব সি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে এখানে সি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এ আর বি এর মধ্যবিন্দুর সঙ্গে এর সাহায্যে, তাহলে এর স্থানাঙ্ক এইটা 6 - 7 আর এটা এক্স ওয়াই, তাহলে হয়ে যাচ্ছে 6 + x/2 আর -7 + y/2, এইটা হয়ে যাচ্ছে। তাহলে এইটা আবার এই বিন্দুটা বলা আছে, আবার এই বিন্দুটা আমরা নির্ণয় করলাম, তাহলে এইটাতে একটাই বিন্দু, তাহলে সমান হবে। অতএব কী হবে? অতএব 6 + x/2 = 5, তাহলে 6 + x = 5 × 10, এটা বা x = 10 - 6 বা x = 4, এইটা একটা এলো। আর একটা হয়ে যাবে অতএব -7 + y/2 = -2 বা -7 + y = -4 বা y = 7 - 4 বা y = 3। ঠিক আছে, দেখো এই দুটোর সাহায্যে এক্স আর ওয়াই এর মান নির্ণয় হয়ে গেল। তাহলে এক্স ওয়াইটা আমরা ধরেছিলাম বি বিন্দুর স্থানাঙ্ক, অতএব আমরা উত্তর লিখব বি বিন্দুর স্থানাঙ্ক, অতএব বি বিন্দুর স্থানাঙ্ক 4, 3, এইটা হলো। দেখো বি বিন্দুর স্থানাঙ্ক 4, 3, এটাই উত্তর আসছে, এটাই উত্তর হবে বি বিন্দুর স্থানাঙ্ক 4, 3। নেক্সট দেখো এক একটা হলো, এবার 2 একটা করবো। প্রসেসটা বুঝলে নিশ্চয়ই, এক একটা এগুলো 2 নাম্বার করে আসতে পারে, তাই 2 নাম্বারের মতো করে একটু বিস্তৃতভাবে একটু ব্যাখ্যা করে অঙ্কগুলো করতে হবে। নেক্সট 2 একটা কি বলেছে দেখি। দুই একটা বলে দিয়েছে যে পিও কিউ বিন্দু স্থানাঙ্ক, পিও কিউ বিন্দু যখন প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটি দূরত্ব যথাক্রমে 6 একক এবং 4 একক। পিকিউ সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে ঘরটা নির্ণয় করছি, দেখো এইভাবে। তাহলে কি বলেছে? পি আর কিউ বিন্দু প্রথম পাদে ও তৃতীয়, পি বিন্দু হচ্ছে প্রথম পাদে আর কিউ বিন্দু তৃতীয় পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটি দূরত্ব 6 একক এবং 4 একক। তাহলে পি বিন্দু প্রথম পাদে এবং পি বিন্দু প্রথম পাদে অবস্থিত, এইখানে পি, এইখানে কিউ বিন্দু আমরা নির্ণয় করছি। ঠিক আছে, পি বিন্দুর এবার এখানে যেটা বলে দিয়েছে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটি দূরত্ব 6 একক ও 4 একক। তাহলে পি বিন্দুর এক্স অক্ষ থেকে এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব 6 একক, প্রত্যেকটি দূরত্ব 6 একক এবং 4 একক। তাহলে যেহেতু প্রথম পাদে অবস্থিত তাই পজিটিভ আসবে, তাই এক্স অক্ষ থেকে দূরত্ব 6 একক, ওয়াই অক্ষ থেকে 4 একক। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব 6 একক হয়ে গেলে এইদিকে 6 একক দূরত্ব যাচ্ছে, এটা 6 একক দূরত্ব, আর ওয়াই অক্ষ থেকে 4 একক, তার মানে এইটা হয়ে যাচ্ছে 4,6 পি বিন্দু স্থানাঙ্ক। পি বিন্দু স্থানাঙ্ক 4,6 হবে। ঠিক আছে, এক্স অক্ষ থেকে দূরত্ব হয়ে যাচ্ছে, এক্স অক্ষ থেকে দূরত্ব 6 একক, ভালো করে বোঝার আছে এটা। এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স এবং ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটি দূরত্ব 6 একক এবং 4 একক। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব 6 একক, তার মানে এই দূরত্বটা 6 একক, আর ওয়াই অক্ষ থেকে 4 একক। কিন্তু আমরা বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সময় আগে এই বরাবর যাই, তাহলে এইখানে 4,6 এইভাবে হলো। ঠিক আছে, এবার তৃতীয় পাদে যেটা এক্স অক্ষ থেকে একইভাবে এক্স অক্ষ থেকে তৃতীয় পাদে যেটা এক্স অক্ষ থেকে 6 একক, তার মানে এইদিকে 6 আসবে, 1 2 3 4 5 6, আর এইদিকে 1 2 ওয়াই অক্ষ থেকে 4 একক, 1 2 3 4 আসবে, ওয়াই অক্ষ থেকে 4 একক বলেছে। তাহলে এই স্থানাঙ্কটা কত হবে? এই স্থানাঙ্কটা হয়ে যাবে, আগে আমরা এই এক্স বরাবর আসি, তাহলে এই স্থানাঙ্ক -4 -6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা তাহলে এইটা পি কিউ সরলরেখা, এইটা হয়ে যাচ্ছে পি কিউ সরলরেখা, এইটা হচ্ছে পি কিউ সরলরেখা, এইটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে লিখবে পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রথম পাদে ও তৃতীয় পাদে অবস্থিত। পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত। ঠিক আছে, পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটি দূরত্ব, এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দু
দুটির প্রত্যেকটির দূরত্ব 6 একক ও 4 একক। x অক্ষ y অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটি দূরত্ব 6 একক ও 4 একক। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক 4 6 হয়ে যাবে, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক -4 -6। অতএব পি কিউ সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? 4 - 4/2, 6 - 6/2, এটা হয়ে যাচ্ছে 0/2, 0/2 = 0, 0। এটাই আসছে, দেখো। নেক্সট দেখো 3-এরটা শুরু করব। 2-এরটা হলো, এবার 3-এরটা। এটা কি বলছে? এ ও বি বিন্দু যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত এবং x অক্ষ y অক্ষ থেকে বিন্দুদ্বয়ের প্রত্যেকটি দূরত্ব যথাক্রমে 8 একক ও 6 একক। এ বি সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখি। একই রকম অঙ্ক, এখানে এ আর এখানে বি অবস্থিত, ঠিক আছে। এ ও বি বিন্দু দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত। এ ও বি বিন্দু দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত, ঠিক আছে। এ ও বি বিন্দু দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত। x অক্ষ y অক্ষ থেকে বিন্দুদ্বয়ের প্রত্যেকটি দূরত্ব 8 একক ও 6 একক। x অক্ষ ও y অক্ষ থেকে বিন্দুদ্বয়ের প্রত্যেকের দূরত্ব 8 একক ও 6 একক, ঠিক আছে। তাহলে এবার দেখো x অক্ষ থেকে দূরত্ব 8 একক, মানে এদিকে যাবে 8 একক, 1 2 3 4 5 6 7 8, আর y অক্ষ থেকে দূরত্ব 6 একক, 1 2 3 4 5 6। মানে আমরা প্রথমে স্থানাঙ্ক নির্ণয়ের জন্য এইদিকে আসি, তারপর এদিকে যাই, ঠিক আছে। x বরাবর আসবো প্রথমে। তাহলে অতএব এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে, প্রথমে x বরাবর 6 আসছে, মাইনাসে আসছে, -6 + 8। আর বি বিন্দুর স্থানাঙ্ক, এইদিকে যাব, এদিকে 6 যাব আমরা, মানে y অক্ষ থেকে দূরত্ব 6 একক বলেছে, আর x অক্ষ থেকে দূরত্ব 8 একক। তাহলে প্রথমে আমরা যাব x বরাবর যাব 6, y অক্ষ থেকে দূরত্ব হয়ে যাচ্ছে ওটা, তাহলে 6, -8, তাহলে 6 - 8। অতএব এ বি রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অতএব এ বি সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এ বি সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? -6 + 6/2, 8 - 8/2, তাহলে এটা 0/2, 0/2, তাহলে 0, 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 0 0 আসছে, তাহলে এ বি সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক 0 0 হচ্ছে। নেক্সট দেখো 4-এরটা। কি বলেছে 4-এরটা? এ বি সরলরেখার উপর পি বিন্দু এবং এ পি সমান বিপি, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এটা একটা এ বি সরলরেখা, এটা এ আর এটা বি, এখানে পি বিন্দু আছে। তাহলে এপি সমান বিপি, যেহেতু নিশ্চয়ই পি বিন্দুটা এ বির মধ্যবিন্দু হবে, তবেই এপি সমান বিপি হবে, ঠিক আছে। তাহলে এ বি সরলরেখার উপর পি বিন্দু 5-এর না 4-এর, এ বি সরলরেখার উপর পি বিন্দু অবস্থিত, পি বিন্দু অবস্থিত। আবার
এপি সমান বিপি, ঠিক আছে, এপি সমান বিপি হচ্ছে, এবি সরলরেখার উপর পি বিন্দু অবস্থিত, আর বলা আছে এপি সমান বিপি। আর কি, আর দেওয়া আছে এ আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দু স্থানাঙ্ক 3 - 4, এ বিন্দুর স্থানাঙ্ক 3 - 4, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত আছে? এ বিন্দুর স্থানাঙ্ক 3 - 4, বি বিন্দুর স্থানাঙ্ক -5 2, -5 2। এটা যদি আমরা এ নিই, এটাকে এ মনে করছি আর এটাকে বি, এটা 3 - 4 আর -5 2 যদি হয়, এরকম হলে অবশ্যই এখানে শর্ত অনুযায়ী পি এবি সরলরেখার মধ্যবিন্দু, পি এবি সরলরেখার মধ্যবিন্দু হচ্ছে, ঠিক আছে। তবেই তো এপি সমান বিপি হবে, যেহেতু এই কন্ডিশনটা দেওয়া আছে এপি সমান বিপি, পিটা মধ্যবিন্দু হলে তবেই দুদিকটা সমান হবে, এপি সমান বিপি হচ্ছে, তাছাড়া হবে না। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক মানে এবি এর মধ্যবিন্দু, যেটা এবি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক একই 3 - 5 +/2 -4 + 2/2, এটা হচ্ছে -2/2, -2/2, এটা হচ্ছে -1 -1, এটাই হয়ে যাচ্ছে এখানে পি বিন্দু স্থানাঙ্ক। পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে দিয়েছে, তবে পি বিন্দু স্থানাঙ্ক এই প্রসেসে নির্ণয় করতে হবে, সবচেয়ে সহজভাবে হলো পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয়, ঠিক আছে, -1 -1, এটা আছে পি বিন্দু স্থানাঙ্ক। এবার আমরা 5 অঙ্কে যাবো, প্রসেসটা দেখে নেবো ভালো করে। নেক্সট দেখো 5 অঙ্ক। এই চ্যাপ্টারে কোষে দেখি 19-এর শেষ অঙ্ক। কি বলেছে দেখি, এটা বলেছে এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল, বি এবং ডি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 7 3 আর 2 6, এ ও সি বিন্দু স্থানাঙ্ক এবং এসি কোণের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে এবি একটা আমাদের অক্ষদ্বয়ের সমান্তরাল বলেছে, এইরকম অক্ষদ্বয়ের সমান্তরাল, ঠিক আছে, অক্ষগুলো আমরা অঙ্কন করলাম। এবার কি বলেছে, বি আর ডি বিন্দু স্থানাঙ্ক বলেছে 7 3 আর 2 6, 7 3 আর 2 6 আমরা বিন্দুগুলো নেবো। তাহলে 7 3 কোথায় হতে পারে? 1 2 3 4 5 6 7, 1 2 3। স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টার যত পারবে চিত্র সাহায্যে বুঝবে, অনেক বেশি বুঝতে সুবিধা হবে এবং মনেও থাকবে। 7 3 বিন্দু হলো, আর 2 6, এখানে 2 হয়েছে, 6 ঘর যাবো, 1 2 3 4 5 6, এইটা হচ্ছে 2 6। তাহলে 7 3 2 6 যদি একটা আয়তক্ষেত্র হয়, এটা তাহলে কর্ণ হয়ে যাচ্ছে, এটা বি বলেছে আর এটা ডি হয়েছে, নিশ্চয়ই আয়তক্ষেত্র হলে এখানে এ আর এখানে সি হতে হবে, ঠিক আছে, যদি আয়তক্ষেত্র এটা হয়। এবং আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ হয়, খেয়াল রাখবে, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ হয়, ঠিক আছে। তাহলে এ ও সি বিন্দু স্থানাঙ্ক, তাহলে চিত্র অনুযায়ী নিশ্চয়ই আমাদের এইখানে এ হতে হবে, এইটা যেহেতু 7 3, তাহলে 1 2 3, এটাও 3, এইখানে 3-এর এতেই হতে হবে, আর এইখানে এই 6-এ গেছে, এইটাও 6, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে এখানে 7 3, ঠিক আছে, বি বিন্দু স্থানাঙ্ক এটা 7 3 হয়েছে, তাহলে 7 3, এটা যেহেতু 7 3, ঠিক আছে। আচ্ছা, আর ডি বিন্দু 2 6 বলেছে, এটা 2 6। এবার খেয়াল রাখবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে চিত্রটা এইরকম হবে, এইরকম চিত্র হয়ে যাচ্ছে, এই যে চিত্র হচ্ছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে খেয়াল রাখবে যে প্রত্যেকটা কোণ সমকোণ হবে, মানে এইখানে এই বিন্দুটা এক্স অক্ষ থেকে যে দূরত্ব, এই বিন্দুটা এক্স অক্ষ থেকে সেই দূরত্ব হবে, এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব, এই ডি বিন্দুটা, তাহলে এ এখানে হবে আর সি এখানে হবে, সি এখানে হবে। বি বিন্দু বি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব যা হবে, এ বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব তাই হবে, সি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব যা হবে, আর এই ডি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব তাই হতে হবে, যেহেতু এরা পরস্পর প্রত্যেকটা কোণ সমকোণ হচ্ছে, ঠিক আছে, অটোমেটিক সমান্তরাল তো হয়েই যাবে। আচ্ছা, তাহলে এই এ বিন্দুর ওয়াই অক্ষ থেকে যা দূরত্ব, ডি বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব তাই হবে, এবং বি বিন্দুর ওয়াই অক্ষ থেকে যা দূরত্ব, সি বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব তাই হবে। তাহলে এই হিসাব অনুযায়ী আমরা এই সিএস এর স্থানাঙ্ক কত পাচ্ছি, এটা আমরা এক্স বরাবর দিকে 7 গেছি, এবং এইটা যেহেতু 6 গেছি, তাহলে এইটা হয়ে যাচ্ছে 7, এটা তো 7 যেতেই হচ্ছে, আর এদিকে হাইস্ট 6 গেছি, 7,6। এর স্থানাঙ্ক কত হয়ে যাবে, এটা আমরা 2 গেছি, তাহলে বি এর দূরত্ব এইটা 2 গেছি, তাহলে এই ডি এর যা দূরত্ব ওয়াই অক্ষ থেকে,
এরও তাই হবে, তাহলে 2 যাব আমরা, আর এদিকে কত গেছি 3, তাহলে এটা 2 3, ঠিক আছে। আচ্ছা এইটা আসছে, ঠিক আছে, দেখে নাও এটা হিসেবটা। এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল। এবিসিডি ভাষাটা এবার এরকম হবে, অঙ্কটা তো নিশ্চয়ই বুঝতে পারলে। আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের মানে এক্স অক্ষ ওয়াই অক্ষের অক্ষদ্বয়ের সমান্তরাল, ঠিক আছে, অক্ষদ্বয়ের সমান্তরাল। বি ও ডি বিন্দু স্থানাঙ্ক, বি ও ডি বিন্দুর স্থানাঙ্ক 7 3 এবং 2 6, ঠিক আছে। বি বিন্দু স্থানাঙ্ক 7 3 আর ডি বিন্দু স্থানাঙ্ক 2 6। তাহলে অতএব তাহলে এ এবং বি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব একই হবে এবং সি এবং ডি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব একই হবে। এটা আমরা চিত্রের সাহায্যে বোঝালাম, নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে এখানে অতএব এ বিন্দু স্থানাঙ্ক হবে, অতএব এ বিন্দু স্থানাঙ্ক হিসাব অনুযায়ী যে আমরা হিসাব করলাম যে চিত্র অঙ্কন করবে, চিত্র অঙ্কনের সাহায্যে সহজে বুঝতে পারছো। এ বিন্দু স্থানাঙ্ক হবে, বা এটা ভাষায় লিখতে পারো যে এ এবং বি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব একই হবে, সি এবং ডি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব, এগুলো ভাষায় প্রকাশ করে দিতে পারো, তাহলে আরও সহজ হবে। তাহলে এটা লিখে দিলে এ ও বি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব সমান সি ও ডি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব সমান। আচ্ছা, এবার আর এ ও ডি বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব সমান, আর বি ও সি বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব সমান। তাহলে এই হিসাব অনুযায়ী এইখানে যে হিসাবটা হচ্ছে, যেহেতু সমান্তরাল বলে দিয়েছে অক্ষদ্বয়ের, সেই জন্যই হচ্ছে। অতএব এ বিন্দু স্থানাঙ্ক, এই হিসাব অনুযায়ী এ বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 2 3, আর সি বিন্দু স্থানাঙ্ক 7 6, ঠিক আছে। আর কি চেয়েছে? এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, এটা এসি কর্ণ, এটা যোগ করে দিলেই এসি কর্ণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এসি কর্ণের মধ্যবিন্দু এইটা হয়ে যাবে এইখানে। অতএব এসি কর্ণের মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে 2 + 7/2, মধ্যবিন্দু দিয়ে 2 দিয়ে ভাগ, 3 + 6/2, তাহলে এটা হয়ে যাচ্ছে 9/2, 9/2, এইটা আসছে, দেখো 9/2, 9/2, এইটা আসছে। দেখো 5 অঙ্ক কমপ্লিট হলো। এর সাথে সাথেই আমাদের স্থানাঙ্ক জ্যামিতির কোষে দেখি 19 কমপ্লিট হয়ে গেল। ভালো করে প্র্যাকটিস করবে প্রত্যেকটা অঙ্ক। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করব। তো কোষে দেখি 19 কমপ্লিট হলো ক্লাস 9-এর। আমরা পরবর্তী ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।